United States military began major combat operations in Iran. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইরানের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েলের যৌথ অভিযান শুরু হওয়ার পর বাংলাদেশ সরকার অবস্থান নিয়েছে আমেরিকার পক্ষে। গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে, যেখানে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা ঘটেছে দাবি করে এর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে অবশ্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই বিবৃতি দিয়েছে সেটি বাংলাদেশের অধিকাংশ ইমোশনাল মানুষকে ব্যথিত করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইরানের পক্ষে সাধারণ মানুষের মাতম দেখে অধিকাংশ বাংলাদেশির অবস্থান পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। অবশেষে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপে পড়ে বাংলাদেশ সরকার ব্যতিক্রমী একটি বক্তব্য দিয়েছে, যেখানে চলমান যুদ্ধে ইরানের প্রতিও সমবেদনা জানিয়েছে সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, বর্তমান ভূ রাজনীতির বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিবৃতি ছিল চলমান যুদ্ধে সরকারের পররাষ্ট্র নীতির অবস্থান। এখন মিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সরকার কি কারো চাপে পড়ে আমেরিকার পক্ষ নিয়েছে? বাংলাদেশ সরকার কি কোনো ভুল করলো? আন্তর্জাতিক বিষয়েও কি সিদ্ধান্ত নেয়ার সময় সরকার আমজনতার চাপে পড়ে নতি স্বীকার করবে? ইরানের আজকের অবস্থার জন্য কে দায়ী, সেই বিষয়টি জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে হবে। আবার কেন ইসরায়েল ইরানকে ধ্বংস করার পায়তারা করছে? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? দর্শক, বর্তমান বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলামী যখন ইরানের পক্ষে অবস্থান নিয়ে মিছিল করে, প্রকাশ্যে বক্তব্য রাখে, বিবৃতি দেয়, তখন ক্ষমতাসীন সরকারের বিব্রত না হয়ে আর উপায় কি? গণতন্ত্র বলে কথা। গণতান্ত্রিক সরকার এবং বিরোধী দলের প্রধান কাজ হচ্ছে যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষকে খুশি রাখা। কিন্তু ভিন্ন মত হচ্ছে, আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ বলেছিলেন, সরকারের সকল সিদ্ধান্ত সাধারণ জনগণের পছন্দ নাও হতে পারে। 1981 থেকে 2003 সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ায় কঠোর অর্থনৈতিক এবং প্রশাসনিক সংস্কার করেছেন। তার অনেক সিদ্ধান্ত বিতর্কিত ছিল, তবে তিনি যুক্তি দিতেন জনপ্রিয়তার চাইতে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। সেই বিচারে বাংলাদেশের চলমান অর্থনৈতিক বাস্তবতায় আমেরিকার পক্ষে থাকা সরকারের এই সিদ্ধান্ত সঠিক বলছেন অনেক বিশ্লেষক। বাংলাদেশের 1.5 কোটি মানুষ প্রবাসে থাকে। এর 80% প্রবাসী শ্রমিক কাজ করেন মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আসে মধ্যপ্রাচ্যের এই কোটি শ্রমিকের হাত ধরে। এর উপর আমেরিকার মতো বিশ্বের অন্যতম পরাশক্তির সাথে সুসম্পর্ক না রাখারও কি কোনো সুযোগ আছে? তাহলে জামায়াতের অবস্থান তো স্ববিরোধী হয়ে গেল। নির্বাচনের আগে তো তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমেরিকান ড্রিম দেখত। দলটির গঠন এবং পরিচালনা হতো সৌদি টাকায়। এখন সস্তা জনপ্রিয়তার জন্য কি তারা তাদের দীর্ঘমেয়াদী সুযোগ হাতছাড়া করছেন? এখানে দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দেশের কোনো বৈদেশিক নীতিতে দেশের রাজনৈতিক দলগুলো কখনোই একত্রিত হতে পারেনি, কোনো দিন পারেনি। অথচ এই যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ভারতের সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে ইরান বিষয়ে তাদের বৈদেশিক নীতি চূড়ান্ত করে ফেলেছে। কংগ্রেস কিছু ক্ষেত্রে বিরোধিতার খাতিরে বিরোধিতা করলেও তারাও দাঁড়িয়ে গেছে আমেরিকা, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে, কারণ তারাও মধ্যপ্রাচ্যের শ্রমবাজার আর সস্তার তেল হারাতে চায় না। খামেনি হত্যার নিন্দা না জানানোর কারণে ভারতের সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদীর সমালোচনা হয়েছে, কিন্তু ভারত সরকার সেখানকার সোশ্যাল মিডিয়ার বট বাহিনীকে একেবারেই পাত্তা দেয়নি। তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল। भारत की सोच स्पष्ट ही है। हमने सदैव शांति और स्थिरता बनाए रखने का आह्वान किया है। বাংলাদেশের প্রধান বিরোধী দল জামায়াতিদের রাজনৈতিক এবং ধর্মীয় আদর্শের সাথে শিয়া প্রধান দেশ ইরানের সম্পর্ক সবসময় বিপরীতমুখী। কিন্তু হঠাৎ জামায়াতিদের এই শিয়া প্রেম স্বয়ং শিয়াদেরকেও বিস্মিত করেছে। শিয়াদেরকে সবসময় কাফের বলে আখ্যায়িত করা জামায়াত মৌলবীরা রাতারাতি ভুল পাল্টিয়েছে। তাদের ব্রেইন ওয়াশড
বট বাহিনী আমেরিকাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। আমরা আল্লামা দেলোয়ার সাইদি হুজুরের ভাষায় বলতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা দেখতে পেয়েছি ইমাম খামেনি, ইয়াহইয়া সিনওয়ার, ইসমাইল হানিয়া এবং আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা বিড়ালের মতো বেঁচে ছিল না। বিরোধী দল হলেই সবকিছুতেই বিরোধিতা করতে হবে, সেটা কিভাবে সম্ভব? জাতীয় স্বার্থ বলে কি কিছু থাকবে না? এখন জামায়াত যদি খামেনির প্রায় 5 দশকের অগণতান্ত্রিক স্বৈর শাসনকে সমর্থন করে, তাহলে তারা কোন যুক্তিতে বাংলাদেশের বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরোধিতা করেছিল? 15 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশে যা করেছে, ঐতিহাসিকভাবে ওহাবিরা তো প্রচন্ড রকমের শিয়া বিরোধী। এমনকি শিয়াদের বিরোধিতার ক্ষেত্রে জামায়াতি ওহাবিরা সুন্নি মুসলমানদের চাইতে এক ধাপে গিয়ে। কিন্তু ইরান প্রশ্নে তাদের অবস্থান নিচক রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশের বর্তমান সরকার খুব সহজেই তাদের মোটিভ বুঝতে পেরেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারের এবং সেই পরিবারের অনেক সম্মানিত ব্যক্তিদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই যুদ্ধের দাবানল সারা মুসলিম বিশ্বে জ্বলে উঠছে। ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এবং ইরানের পাল্টা হামলার পরে মধ্যপ্রাচ্যের যেই সংঘর্ষ চলছে, তাতে বিশ্বের বিভিন্ন দেশ এক একটি পক্ষের সমর্থনে দাঁড়িয়ে গেছে। চীন, রাশিয়া, মালয়েশিয়া সহ একাধিক দেশ ইরানের উপর হামলার সমালোচনা করে সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। আবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী বেশ কয়েকটা দেশ। এই যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ নয়, এই যুদ্ধ আধিপত্য বৃদ্ধির লড়াই। এর সাথে জড়িত তেল বাণিজ্য, আঞ্চলিক শক্তি প্রদর্শন। চীনের প্রখ্যাত দার্শনিক সানজু তার বিখ্যাত গ্রন্থ দ্য আর্ট অফ ওয়ার বইতে বলেছেন, সর্বোত্তম যুদ্ধ হলো যুদ্ধ না করে শত্রুকে পরাস্ত করা। কিন্তু ইরানের মাথামোটা নেতারা গত কয়েক দশক ধরে একের পর এক উল্টো কাজটি করছে। একদিকে দেশের অভ্যন্তরে গণতন্ত্রকামী মানুষদের আন্দোলন, সেটি দমনে চালাচ্ছে সরকার বিরোধী মতের প্রতি দমন নিপীড়ন। আর বাহিরের শক্তির সাথে যুদ্ধ হিসেবে ইরানের উস্কানিতে 1980 থেকে 1988 ইরান ইরাক যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান অপ্রয়োজনীয় প্রক্সি যুদ্ধে লিপ্ত। 2011 সালে সিরিয়ার স্বৈর শাসক আসাদের পক্ষ হয়ে সৈন্য এবং সামরিক সহায়তা দিয়ে হাজারো সিরিয়ান নাগরিককে হত্যার দায় ইরানকে নিতেই হবে। ইয়েমেনের হুতিদেরকে সামরিক সহায়তা দিয়ে দেশটিতে গৃহযুদ্ধ লাগিয়ে রেখেছে ইরান। পরে সৌদি আরবের সাথে ক্রমাগত যুদ্ধের উস্কানি দিয়ে সৌদি ইয়েমেন যুদ্ধ লাগিয়ে রেখেছে তারা। ইয়েমেন এখন ধ্বংসস্তূপ। 1980 সাল থেকে ইরান লেবাননে শিয়াদের দিয়ে হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী তৈরি করে দক্ষিণ লেবানন এবং বৈরুতে দ্বৈত সরকার পরিচালনা করাচ্ছে। লেবাননের মতো একটি শান্তিপ্রিয় জাতিও প্রায় ধ্বংসের পথে। এবং গাজার হামাসকে উস্কানি দিয়ে ফিলিস্তিনের ভিতরে শান্তিপ্রিয় রাজনৈতিক দল ফাতাকে কোণঠাসা করেছে ইরান। হামাসকে উস্কানি দিয়ে ভুল রাজনৈতিক পদক্ষেপের কারণে গাজা এখন মৃত্যুর নগরী। এই সকল কারণে পুরো মধ্যপ্রাচ্যে ইরান এখন নিঃসঙ্গ। এমনকি খোদ ইরানের ভিতরে থাকা অধিকাংশ ইরানিরা চায় অর্ধশত বছর ধরে ইরানের উপর জগদ্দল পাথরের মতো চেপে থাকা এই রিজিম সরকারের পরিবর্তন। ইরানের সাধারণ মানুষের মনে কতটা ক্ষোভ আর দুঃখ থাকলে নিজেদের দেশে আমেরিকা ইসরায়েলের হামলার পরও লক্ষ লক্ষ ইরানি আনন্দ প্রকাশ করছে। এক স্বৈর শাসকের কারণে ইরান পরোক্ষভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন। তাই সাধারণ মানুষ অনতিবিলম্বে খামেনির বেসামরিক জান্তা সরকারের পতন চায়। তারা মানুষের মতো বাঁচতে চায়। 47 years of torture, problems, killing, pounding and everything. So it is enough. ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী বুধবার পর্যন্ত দেশটিতে হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলি হত্যাকারীদের নিষ্ঠুর হামলায় একটি বালিকা বিদ্যালয়ের 150টির বেশি শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানের ইন্টারনেট সংযোগ প্রায় পুরোপুরি বন্ধ। দেশটির আকাশ সীমানা বন্ধ করে দেওয়া হয়েছে। মিস্টার ট্রাম্প ঘোষণা করেছেন ইরানি নৌবাহিনীর সদর দফতর তারা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম সোমবার জানিয়েছে তারা ওমান উপসাগরে
17টি ইরানি জাহাজ ডুবিয়ে দিয়েছে। এখন এই এলাকায় আর কোনো ইরানি জাহাজ নেই বলে দাবি করছেন তারা। ইরানের পরাজয়ে দেরি হলেও এই পরাজয় প্রায় নিশ্চিত। আমেরিকার 8 জন মারা গেছে, এতেই বিশ্ব মিডিয়ায় মাতম চলছে। কিন্তু ইরানের যে এই হাজারো মানুষ মারা গেল সেটার কি হবে? মুসলমানদের জীবনের মূল্য কি এতই কম? তারা কি মানুষ না? ইরানের একটি অপদার্থ সরকারের অপরাজনীতির কারণে প্রাণ হারাবে আরো অগণিত মানুষ। শুধুমাত্র অদক্ষ রাজনীতিবিদ এবং নেতাদের রাজনৈতিক ভুলের কারণে একটি সুপ্রাচীন সভ্য জনপদ ধ্বংসের দোরগোড়ায়। হায় রে ইরান! যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে আরবরা যখন কাপড় পরা শেখেনি, তখন পার্সিয়ানরা পৃথিবীর সভ্যতার বিকাশে অবদান রেখেছে। কোথায় সেই ঐতিহ্য? বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ কখন বা কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এখনো সময় আসেনি। কারণ যুদ্ধ একবার শুরু হয়ে গেলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। এই যুদ্ধেও আমেরিকার হারাবার কিছু নাই। আমেরিকার যুদ্ধ মানেই অন্যের কাঁধে বন্দুক রেখে লড়াই করা। আমেরিকার এই রণকৌশল সেই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। আমেরিকা প্রায় প্রতিটি যুদ্ধে একটি করে দেশকে বলির পাঠা বানায়। কিন্তু এবারের যুদ্ধে আমেরিকার সামনে অনেকগুলো বলির পাঠা। আমেরিকা ইরানের মাঝখানে ইসরায়েল এবং আরব বিশ্বের অনেকগুলো বলির পাঠা দণ্ডায়মান। ইরানের জন্য সবথেকে বড় দুঃসংবাদ হচ্ছে ইরানের বহুদিনের ব্যবসায়িক মিত্র চীন এবং রাশিয়া প্রত্যক্ষভাবে ইরানকে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করবে না। এর কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আরব দেশগুলো এই যুদ্ধে সরাসরি ইরানের বিরুদ্ধে নেমে পড়েছে। এমন বাস্তবতায় আরব দেশের সাথে সম্পর্ক সুসংহত রাখতে ভবিষ্যতের ঝুঁকি বিবেচনায় তারা দূর থেকে হা হা হু হু করা ছাড়া বাস্তবে কোনো ধরনের সহযোগিতা করবে না। One of Tehran's most famous monuments, the aftermath of strikes. Sit down, this man's told. এর আগেও ইরান ইরাকের মতো একটি ছোট দেশের সাথে 8 বছর যুদ্ধ করে নিষ্ফলা যুদ্ধবিরতিতে যেতে হয়েছে। কিন্তু এবার শুধু ইরাক নয়, এবার বিশ্বের সব থেকে বড় পরাশক্তি আমেরিকা। যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা, 200 যুদ্ধ বিমান, বিমানবাহী 2টি রণতরী এবং কয়েকটি বোমারু বিমান ইরানের হামলায় অংশ নিচ্ছে। সাথে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামরিক প্রযুক্তিতে চরম শক্তিশালী ইসরায়েল। তার সাথে যোগ হয়েছে পুরো আরব বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন ইরানের উপর হামলা অব্যাহত থাকবে। ট্রাম্পের সাথে গলা মিলিয়েছেন নেতানিয়াহু। তিনিও বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে। এরই মধ্যে যুক্তরাজ্য আমেরিকা ইসরায়েলকে তাদের এয়ারবেস ব্যবহার করার অনুমতি দিয়েছে। ফ্রান্স তাদের রণতরী পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। হরমুজ প্রণালী বন্ধ, সুয়েজ খাল বন্ধ হয়ে যেতে পারে যদি ইয়েমেনের হুতিরাও অতি উৎসাহী হয়ে ওঠে। এই যুদ্ধ নিয়ে বিশ্বব্যাপী চলছে মিডিয়া প্রপাগান্ডা। সোশ্যাল মিডিয়ায় এআই ভিডিওর ছড়াছড়ি, যুদ্ধ নিয়ে চলছে ফেক নিউজের বিশাল বাণিজ্য। বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোতে এআই এর ফেক নিউজ দিয়েই ইরানকে বিজয়ী দেখানো হলেও বাস্তব চিত্র কিন্তু ভিন্ন। এমন বাস্তবতায় যত তাড়াতাড়ি যুদ্ধবিরতিতে যাবে ইরানের জান্তা সরকার, তাদের জন্য ততই মঙ্গল। এতে কম মানুষের প্রাণ যাবে এবং অল্পতেই বেঁচে যাবে দেশটির ভবিষ্যৎ। যুদ্ধ দীর্ঘায়িত হলে ইউরোপের দেশগুলো অর্থাৎ আমেরিকার পুরনো মিত্ররাও ইরান বিরোধী হামলায় অংশ নেবে। এতে করে ইরানের বর্তমান সরকারের নেতাদের জন্য আর কোনো ধরনের এক্সিট পয়েন্ট থাকবে না। কিন্তু ব্রেইন ওয়াশড ইরানি সেনারা মনে করছে তাদের এই মৃত্যু হবে শহীদি মৃত্যু। এই কারণে ইরানি জেনারেলরা শহীদ হওয়ার লোভে যুদ্ধ চালিয়ে যেতে চায়। দেশ এবং জাতির ভবিষ্যৎ সুরক্ষার চাইতেও শহীদ হওয়া তাদের জন্য অনেক বেশি মর্যাদাপূর্ণ। ইসলামিক বিশ্বের মুরব্বী সংগঠন ওআইসি আমেরিকা এবং আরবদের পক্ষে। মুসলিম বিশ্বের নেতারা আশা করছেন কারবালার প্রান্তরে ইমাম হোসেনের যেই রাজনৈতিক এবং রণকৌশলের ভুলের কারণে এজিদের বাহিনীর কাছে তারা যুদ্ধ এবং জীবন দুটোতেই পরাজিত হয়েছে, ইরান এবার অন্তত সেই ভুল করবে না। হাজারো মানুষের রক্তে যার পিপাসা মেটেনি কখনো, সেই খামেনির মৃত্যুই যেন ইরানের মৃত্যুর মিছিল থামিয়ে দেয়। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এর কুফল ভোগ করতে হবে সমগ্র বিশ্বকে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। ধন্যবাদ।